আজকের বিষয় হলো যান্ত্রিক আবহবিকার অথবা মেকানিক্যাল ওয়েদারিং। মেকানিক্যাল ওয়েদারিং অথবা যান্ত্রিক আবহবিকার কেবলমাত্র শিলাখণ্ডের শেপ সাইজের পরিবর্তন, কোনো প্রকার রাসায়নিক বা কেমিক্যাল কম্পোজিশনের পরিবর্তন ঘটে না। শিলাখণ্ডগুলি রকগুলি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় এবং এই খণ্ডগুলি শেপ সাইজ প্যাটার্নের পরিবর্তন ঘটে। এর জন্য অবশ্যই এনার্জি এবং শক্তির দরকার হয়। এই শক্তি বা এনার্জির কথায় আমি পরে আসছি। তার আগে আসি মেকানিক্যাল ওয়েদারিং জিনিসটা কি। এটা হলো অ্যাটমসফিয়ার এবং এই নিচের অংশটি হলো লিথোস্ফিয়ার। অ্যাটমসফিয়ারিক অ্যাট্রিবিউটস অথবা ওয়েদার ফেনোমেনার সাথে যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, ফ্রস্ট ইত্যাদির সঙ্গে লিথোস্ফিয়ারিক অ্যাট্রিবিউটস, লিথোস্ফিয়ারের এখানে সারফেস এবং সাবসারফেস, ওপরের অংশ এবং তার কিছু নিচের অংশ পর্যন্ত যে ইন্টারেকশন, লিথোস্ফিয়ারের সঙ্গে ইন্টারেকশন যে হয়ে থাকে এই সাবসারফেস এবং সারফেস জোনে, সেটাই হচ্ছে জোন অফ ওয়েদারিং। শুধুমাত্র অ্যাটমসফিয়ার আর লিথোস্ফিয়ারের সঙ্গে ইন্টারেকশনে যে ওয়েদারিং জোন ডিফাইন হয় তা নয়। কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বা কিছু কিছু বিরল অঞ্চলে অ্যাটমসফিয়ারিক বা ওয়েদার অ্যাট্রিবিউটস এর সঙ্গে লিথোস্ফিয়ারিক অ্যাট্রিবিউটস মানে শিলাখণ্ড, খনিজ ইত্যাদি সঙ্গে হাইড্রোস্ফিয়ার বা ওশেন সারফেসেরও যোগ থাকে। সমুদ্রের নুন জলের প্রভাব, লিথোস্ফিয়ারের প্রভাব এবং অ্যাটমসফিয়ারিক রাদার ওয়েদার অ্যাট্রিবিউটস এর ইন্টারেকশনও কোথাও কোথাও নুনের প্রভাবে ফিজিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক ওয়েদারিং হয়ে থাকে। এরপরে আসছি কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ফিজিক্যাল অর মেকানিক্যাল ওয়েদারিং। এখানে ফ্যাক্টরগুলিকে দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ক্লাইমেটিক রিলেটেড রাদার ওয়েদার অ্যাট্রিবিউটস, অন্যটি হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারিক অ্যাট্রিবিউটস। ক্লাইমেটিক অ্যাট্রিবিউটস গুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো রেনফল, হিউমিডিটি, উইন্ড মোশন, ফ্লোয়িং ওয়াটার এবং যে অল্টারনেটিভ ওয়েট অ্যান্ড ড্রাই পিরিয়ড, দিন রাত্রের তাপমাত্রার পার্থক্যের জন্য গলন অঙ্কের পার্থক্য বা ঋতু পরিবর্তনের জন্য তাপমাত্রার পার্থক্য হেতু তরল পদার্থ অথবা জলের গলনাঙ্কের পার্থক্য। লিথোস্ফিয়ারিক অ্যাট্রিবিউট গুলো হলো খনিজ এবং শিলার গঠন, তাদের ভেতরে ফাটল আছে কিনা, ক্র্যাক আছে কিনা। আর থার্ড, সেন্সিভিটি, কোন শিলাখণ্ড কোন খনিজ তাপের সঙ্গে জলের সঙ্গে কতখানি সেন্সিটিভলি রিয়াক্ট করবে তার উপর। এই দুটি ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে সময়। সময় ছাড়া কখনোই মেকানিক্যাল ওয়েদারিং হওয়া সম্ভব নয়। ছোট ছোট খণ্ডে যে শিলাখণ্ড ভেঙে যায়, সেই ভাঙনের ছোট ছোট খণ্ডগুলির উপর ভিত্তি করে আমরা যান্ত্রিক আবহবিকারকে এই 5 ভাগে ভাগ করি। প্রথমেরটা হচ্ছে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার বা ব্লক শেপ, রাদার চৌকো মতো হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে গোলাকার বা সার্কেল। তারপরে তো ছোট ছোট দানার মতো গ্রানুলার, ছোট ছোট খুব ছোট ছোট দানা। তারপর একটা পাতের মতো সিড। তারপর হচ্ছে ওয়েজ, ওয়েজ হচ্ছে একটা এলংগেটেড লম্বা মতো। এই যে ভাঙনের প্যাটার্ন, কোনো জিনিস কত ভাগে ভাঙতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু মেকানিক্যাল ওয়েদারিং কে এইভাবে ভাগ করা যায়। এরপরে আসছি যে এনার্জি, শক্তি। ভাঙনের তো শক্তি দরকার হয়, সেই শক্তি মোটামুটি ভাবে ক্লাইমেটিক ফেনোমেনা রাদার ওয়েদার ফেনোমেনার সঙ্গে রিলেটেড, তাই তো এর নাম ওয়েদারিং। তার শক্তিগুলি কি কি? প্রথম হচ্ছে বাতাসের শক্তি, প্রবাহমান বাতাস। তারপরটা হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে প্রবাহমান জলধারা বা সারফেস রানা, আর লাস্টেরটা হচ্ছে স্নো। স্নো থেকে বলা ভালো এটার সঙ্গে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, যে কখন জিনিসটা সলিডে পরিণত হবে তরল পদার্থ রাদার জল, কখন লিকুইডে পরিণত হবে। এই 4টি এনার্জি মোটামুটি ভাবে ফিজিক্যাল ওয়েদারিং কে কন্ট্রোল করে থাকে। এরপরে আসছি ওভারঅল ওয়েদারিং কে, ফিজিক্যাল ওয়েদারিং কে ক ভাগে ভাগ করা যায়। ফিজিক্যাল ওয়েদারিং কে অন দ্য বেসিস অফ এনার্জি রাদার লিথোস্ফিয়ারের সঙ্গে অ্যাটমসফিয়ারের যে ইন্টারেকশন তার ভিত্তিতে এই 4টি ভাগে ভাগ করা যায়, বা ওভারঅল এই ভাগকে আমরা ব্যবহার করতে পারি। উইন্ড, থার্মাল, সারফেস রানা বা ওয়াটার,
অ্যান্ড গ্লেসিয়েশন। এর পরের ভাগগুলি পরে বিশদে আলোচনা করা হয়েছে। এই 4টি ভাগের পরও আরেকটি ভাগ আছে যার নাম হচ্ছে সল্ট ওয়েদারিং বা হলোকাস্টিং। সল্ট ওয়েদারিং এর সঙ্গে ওশেন সারফেস, লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারের যোগ আছে। উইন্ড, থার্মাল, সারফেস লানা আর গ্লাসিয়েশনের সঙ্গে বা ফ্রস্টের সঙ্গে লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারের যোগ আছে। এই 5টি হচ্ছে আমার ফিজিক্যাল ওয়েদারিং, রাদার মেকানিক্যাল ওয়েদারিং এর মূল ভাগ। প্রথমে আসছি উইন্ড, আবহবিকার বা যান্ত্রিক আবহবিকারের শক্তি বা এনার্জি হিসেবে। এখানে যে পদ্ধতিটি ক্রিয়া করে সেটার নাম হচ্ছে অ্যাব্রাশন এবং ফ্রিকশনাল ফোর্স। অতি উদ্ভিদ বিরল অঞ্চল বা উদ্ভিদ শূন্য অঞ্চল, এরিড আর সেমি এরিড ক্লাইমেটিক কন্ডিশনে এই বাতাসের কারণে যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। মরু অঞ্চলে বা উপমরু অঞ্চলে বাতাস যখন অত্যন্ত দ্রুত গতিতে বাধা বিঘ্নহীনভাবে প্রবাহিত হয়, তখন তার সাথে ছোট ছোট ডাস্ট পার্টিকেল সেগুলি বাতাসের সঙ্গে প্রবাহিত হতে থাকে। পরস্পরের সঙ্গে ফ্রিকশন এবং বাতাস যখন শক্তি হারায় সেগুলির ফলিং হয়, জাস্ট ব্লাস্টিং এর মতো। সেগুলি ছোট ছোট খণ্ডে আরো ছোট ছোট ক্ষুদ্র গ্রেনস, খন্ডেস বা স্ফেরয়েডাল শেপে পরিণত হয়। এই জাতীয় ওয়েদারিং এর ফলে মরুভূমির বালিগুলি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে। উইন্ড যান্ত্রিক আবহবিকারের এইভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাতাস যদি শক্তিশালী ওয়েদারিং এর মেথড না হতো, তাহলে এত সূক্ষ্ম বালিকণা মরুভূমিতে তৈরি হতো না। এরপরে আসছি থার্মাল। ফিজিক্যাল ওয়েদারিং এ বা মেকানিক্যাল ওয়েদারিং এ থার্মাল কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও কিন্তু এরিড টু সেমি এরিড ক্লাইমেটিক কন্ডিশনে দেখতে পাওয়া যায়। এর মূল বিষয়টা হচ্ছে যে কোনো জিনিস তাপ গ্রহণ করলে প্রসারিত হয় এবং তাপ ত্যাগ করলে সংকুচিত হয়। এই যে আনইভেন এক্সপানশন অ্যান্ড আনইভেন কন্ট্রাকশন ডিউ টু থার্মাল কন্ডিশন, তাপ নিলে এবং তাপ বর্জন করলে, সেই যে প্রসেসটার উপর ভিত্তি করে এই থার্মাল ওয়েদারিং দাঁড়িয়ে আছে। এটাকেও 3 ভাগে ভাগ করে। একটার নাম হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন, সেকেন্ডের নাম হচ্ছে এক্সফলিয়েশন, থার্ডের নাম হচ্ছে গ্রানুলার ডিসইন্টিগ্রেশন। প্রথমটা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন। যদি শিলাগুলি, স্পেশালি এটা গ্রানাইট শিলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অন্য অন্য শিলার ক্ষেত্রেও দেখা যেতে পারে, যদি চৌকো চৌকো স্কোয়ার গ্রিডে ভেঙে যায় ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ক্র্যাকিং এর মাধ্যমে, সেরকম ভাবে যদি থার্মাল ওয়েদারিং হয়ে থাকে, প্যাটার্ন অফ রক, প্যাটার্ন অফ ব্রেকিং, তাকে বলে ব্লক ডিসইন্টিগ্রেশন। আমাদের বীরভূম জেলার মামাভাগ্নি পাহাড় গ্রানাইট শিলার উপর আছে, সেটি হচ্ছে তার পারফেক্ট এক্সাম্পল। দ্বিতীয়টা হচ্ছে এক্সফোলিয়েশন। এটাও কিন্তু আনইভেন এক্সপানশন অ্যান্ড কন্ট্রাকশন। এমনি বলে বাংলায় স্বল্পমোচন, অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। এখানটি আমি পরের স্লাইডে ব্যাখ্যা করছি, শুধু এটুকু বলার আছে যে এটা যদি আমার একটা শিলাখণ্ড হয়, কি হয়, সরাসরি দিনের বেলা তাপ গ্রহণ করলে বাইরের অংশ খুব তাড়াতাড়ি প্রসারিত হবে, তারপরে তার পরের অংশ, তারপরে তার পরের অংশ, তারপরে তার পরের অংশ প্রসারিত হবে। অতএব প্রথমে বাইরের অংশ, ধীরে ধীরে ভিতরের অংশ এক্সপানশন বা প্রসারণ ঘটবে। তাহলে একটা তাপীয় ঢাল তৈরি হবে, যেটা দিনের বেলা বাইরেটা প্রথমে গরম, ভেতরটা ধীরে ধীরে গরম। কিন্তু রাত্রেবেলা একটা বিপরীত ঘটনা ঘটবে। কেন? দিন রাতের তাপমাত্রার বৈষম্য আছে। এখানে কি হবে, আগে বাইরেটা ঠান্ডা হয়ে যাবে, দেন তখনও ভেতরটা গরম থাকবে। বাইরেটা ঠান্ডা হয়ে গেলে কি হবে, বাইরেটা সংকোচন হয়ে যাবে, কন্ট্রাকশন হয়ে যাবে, অথচ ভেতরটা তখনও হিট হাই থাকবে। এর ফলে একটা ভীষণ ভাবে ট্রেস বা প্রেসার তৈরি হবে এবং শিলাটা পেঁয়াজের মতো লেয়ারে লেয়ারে, যেমন ভাবে গরম হয়েছিল সেরকম লেয়ারে লেয়ারে ছেড়ে যাবে। একে বলে স্বল্পমোচন। আমাদের ঝালদার কাছে পুরুলিয়া জেলার যে শিপ্রা পাহাড় আছে না, সেটা হচ্ছে তার উদাহরণ। এরপরে আসছে গ্রানুলার ডিসইন্টিগ্রেশন। গ্রানুলার কথাটার মানে হচ্ছে ছোট ছোট দানা। ধরো আমি উদাহরণ হিসেবে নিলাম গ্রানাইট। গ্রানাইটে 3 ধরনের খনিজ পদার্থ থাকে, কোয়ার্টজ, ফেলসপার আর মাইকা। কিন্তু কোয়ার্টজ, ফেলসপার আর মাইকা এরা একই রকম তাপ পেলে
একই রকম ভাবে গরম এবং ঠান্ডা হয় না। তাহলে একই রকম ভাবে গরম বা ঠান্ডা না হলে এই তিনটি পদার্থ অসমভাবে প্রসারিত এবং অসমভাবে সংকুচিত হয়। যদি আনইভেন সংকোচন প্রসারণ লং টার্ম চলতে থাকে, আমি বলেছি সময় খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এক সময় এদের ভেতরে ভীষণ চাপ তৈরি হবে এবং এরা ভেঙে যাবে। ভাঙার সময় গুলি ছোড়ার মতো জোরে আওয়াজ হয়। মরুভূমিতে সন্ধ্যাবেলা যখন ঠান্ডা পড়ে তখন এটা শুনতে পাওয়া যায়। পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড় কিন্তু এর এক্সাম্পল। এই এক্সফোলিয়েশন পদ্ধতি বা স্বল্পমোচন পদ্ধতিটি দ্বিতীয় স্লাইডে একটু ভালো করে ব্যাখ্যা করছি। দেখো, এটা হচ্ছে কোর। কোর মানে কেন্দ্র। দিনের বেলা কি হচ্ছে, বাইরেটা গরম হচ্ছে, ধীরে ধীরে ভেতরটা গরম হচ্ছে। যখন বাইরেটা গরম তখন ভেতরটা ঠান্ডা। এতে কোনো অসুবিধে নেই। তাহলে বাইরেটা প্রথমে প্রসারিত হয়েছে, কোনো ভেতরটা প্রসারিত হয়নি। তাহলে একটা থার্মাল গ্রেডিয়েন্ট, তাপীয় ঢাল তৈরি হয়েছে। তখন বাইরেটা হচ্ছে হাই, ভেতরটা হচ্ছে লো। তাহলে এগুলি যে কনসেন্ট্রিক রিং, এদের একই কেন্দ্র, গোল গোল রিং। তার মানে এরা ধীরে ধীরে প্রথমে বাইরেটা ফেপেছে বা বাইরেটা প্রসারিত হয়েছে, তারপরে পরের লেয়ারটা, তারপরে পরের লেয়ারটা, তারপরে পরের লেয়ারটা। তাহলে ডে টাইমে কি হয়, সারফেস টু কোর হচ্ছে থার্মাল গ্রেডিয়েন্ট, কোনো অসুবিধে নেই। রাত্রেবেলা কি হয়, অল অফ এ সাডেন টেম্পারেচার কমে যায়, তখন কি হয়, বাইরেটা ঠান্ডা হয়ে যায়, তখনও ভেতরটা গরম আছে। তাহলে যে থার্মাল গ্রেডিয়েন্টটা কি হয়, ভেতরটা তখনও গরম, বাইরেটা ঠান্ডা। তা থার্মাল গ্রেডিয়েন্টটা কি হয়, এই কনসেন্ট্রিক রিং এর সেন্টার টু আউটসাইড, ভেতরটা বাইরেটা সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ভেতরটা তখন এক্সপানশন, ভীষণ একটা চাপ বা টাইট জিনিস তৈরি হবে। আফটার সানসেট কি হবে, এই লেয়ারে লেয়ারে, এই কনসেন্ট্রিক রিং এর মতো লেয়ারে লেয়ারে কি হবে, এক্সফোলিয়েশন হবে বা থার্মাল ওয়েদারিং হবে, যার নাম হচ্ছে স্বল্প মোচন। দেখো, এটা আমি এক্সাম্পল গুলো ছবি দিয়েছি। এটা মামা ভাগ্নে পাহাড়, তোমরা গিয়ে দেখে আসতে পারো, বীরভূম জেলায় পড়ে। এটা ঝালদার কাছে, একদম স্টেশনের কাছে শিখরা পাহাড়, ডোমাল ডোমাল দুটি পাহাড় আছে, যেটা উদাহরণ হলো আমাদের এক্সফোলিয়েশনের। আর জয়চণ্ডী পাহাড়, এটা কিন্তু গ্র্যানুলার ডিসেন্টিগ্রেশনের উদাহরণ। এই যে থার্মাল এক্সপ্যানশন, এর ল্যান্ডফর্ম হলো কি না, ইনসেলবার্জ, বর্নহাট, টোর, ফেলসারমিট, sand, pebbles, cobbles, all are the example of thermal expansion. এবারে আসছি জল বা প্রবাহমান জলধারার কারণে যান্ত্রিক আবহবিকার। অনেক সময় প্রবাহমান জলধারা শিলাস্তরের ওপর দিয়ে বয়ে যায়, নদী বা চারপাশ অথবা যে কোনো রকি স্ট্রাকচার অঞ্চলের উপর বৃষ্টিপাত হওয়ার কারণে। কিছু কিছু শিলা কি করে, যে নর্মালি যে প্রবাহমান জলধারা অথবা বৃষ্টির জল সেটিকে শোষণ করে বা অবজর্ভ করে। তখন কি হয় না, খুব কিঞ্চিত মাত্রায় সোয়েলিং অফ রক হয়ে থাকে। কিন্তু যদি অঞ্চলটি ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে, হিউমিড বা সাব হিউমিড, তাহলে সেখানে অল্টারনেটিভ ওয়েট অ্যান্ড ড্রাই পিরিয়ড আসে। যখন ওয়েট পিরিয়ড আসে তখন সোয়েলিং অফ রক হয়, রক ফুলে ওঠে খানিকটা। অ্যান্ড যখন ড্রাই পিরিয়ড হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ট্রেস এবং স্ট্রেনের তৈরি হয়। এটা যদি নর্মালি, এটা পাললিক শিলা অঞ্চলে খুব এই জাতীয় আবহবিকার দেখা যায়, তখন লেয়ারে এই রকটি ভেঙে যায়। এ ধরনের ভাঙনকে বলে হাইড্রো ক্র্যাকিং। এই পদ্ধতিটির সঙ্গে ফ্রস্টের একটি বেসিক মেথড, বেসিক যে মেকানিজম, তার মিল আছে, কিন্তু এটি ড্রাই এবং ওয়েট সিজন, অতি উচ্চ তাপমাত্রার কারণে এভাপোরেশন বা বাষ্পীভবন এবং আর্দ্র ক্লাইমেটের কারণে বৃষ্টিপাতকে অ্যাবজর্ব করার কারণে হয়ে থাকে। এই দ্বিতীয় ছবিটি আমরা অত্যন্ত পরিচিত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া অঞ্চলে গ্রীষ্মকালীন ছবি। কিছু কিছু সাবসারফেস সয়েল জোন আছে, যেটা বর্ষাকালে বা হিউমিড রিজিয়নে ওয়াটার অ্যাবজর্ব করে সারফেসটা স্মুথ থাকে। কিন্তু যখন ড্রাই পিরিয়ড হয়, স্কর্চিং সামার, খুব রৌদ্রোজ্জ্বল গরমকাল, তখন কি হয়, আপার লেয়ার থেকে তার হিউমিডিটি বা তার জলীয় বাষ্প এভাপোরেট করে যায়। তখন এগুলি ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার মতো ব্লক সাইজে ক্র্যাকিং হয়ে থাকে। সাবসারফেস ক্র্যাকিং ইজ ভেরি কমন ডিউ টু দ্য ওয়াটার। এই দুটি কিন্তু জলের কারণে যান্ত্রিক আবহবিকারের উদাহরণ।
এবারে আসছি ফ্রস্ট বা গ্লেসিয়েশন, মানে হিমবাহর কারণে। এটা আমরা পরিচিত কি হয়, এটার সঙ্গে আমরা সবাই জানি। এখানে কি হয় না, হিমবাহ পাহাড়ের ফাটলে যখন গরমকাল থাকে বা তাপমাত্রা বেশি থাকে, তরল জল ইজিলি তাতে ঢুকতে পারে, কিন্তু ওই ক্র্যাক জোনে ঢোকার পর যদি আমার খুব ঠান্ডা পড়ে, ওই জল সলিড হয়ে বরফে পরিণত হয়। আমরা জানি বরফে পরিণত হলে তার ভলিউম এক্সপানশন হয়, তার আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে দেওয়ালগুলিতে প্রচুর চাপ দেয়, চাপের কারণে এটা দেওয়ালটা ভেঙে যায় এবং ব্রেকিং অফ রক হয়। একে বলে ফ্রস্ট ওয়েজিং। আমাদের যে অমরনাথ যে তীর্থযাত্রা করি জম্মু কাশ্মীরে পড়ে, সেটা কিন্তু এক্সাম্পল অফ ফ্রস্ট ওয়েজিং। এখানে আমি বলে রাখি, পরের ছবিতে আছে, দেখো এখানে জল ঢুকেছিল, দেন আইসে কনভার্ট হয়ে গেছে, দেন ভীষণ প্রেসারের কাছে কারণে এটা ভেঙে গেছে, দ্যাট ইজ ফ্রস্ট ওয়েজিং। আর আমাদের অমরনাথে কি হয়, এই জলটা যখন তরল পদার্থ হয়ে ঢোকে, টপ টপ করে নিচে পড়ে, তখন সেটা সলিডিফাই হয়ে শিবলিঙ্গের আকারে জমা হয়। ইটস এ এক্সাম্পল অফ ফ্রস্ট ওয়েজিং। এটা হচ্ছে অমরনাথ। আচ্ছা, এখানে আমি ফ্রস্ট ওয়েজিং এ আরেকটা ছোট উদাহরণ না বললেই নয়। আমরা ছোটবেলায় জানি না রসে মতানি বলে একটা স্ট্রাকচার আছে, সেটার সঙ্গে যান্ত্রিক আবহবিকারের যোগ আছে কিনা আমরা কখনো পড়ি না। এর সঙ্গে ইরোশন বা ক্ষয়ের যোগ আছে। অবশ্যই ক্ষয়ের যোগ আছে, সেটা আমরা আলোচনা করব না, কিন্তু ইরোশন হওয়ার জন্য, প্লাকিং হওয়ার জন্য প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু ফ্রস্ট ওয়েজিং, প্রথমে ক্র্যাকিং তৈরি হয়। তাহলে রসে মতানে হতে গেলে, ইরোশন হতে গেলে তার পূর্ব শর্ত কিন্তু ফ্রস্ট ওয়েদারিং। আচ্ছা, এই চারটে গেল আমার বাতাস বা উইন্ড, থার্মাল কন্ডিশন বা তাপমাত্রা, জল বা প্রবাহমান জলধারা, এবং বরফ বা ফ্রস্ট। এই চারটি লিথোস্ফিয়ারের সঙ্গে অ্যাটমসফিয়ারিক ফিনোমেনার অ্যাট্রিবিউটস। এরপরে আসছি সল্ট ওয়েদারিং। সমুদ্রের জল বা নোনা জল যদি ঢুকে পড়ে, শিলার যদি তেমন গঠন হয়, শিলা এরকম হানিকম প্যাটার্ন তৈরি হয়। এই হানিকম প্যাটার্নকে বলে হানিকম স্টোন টাফনি। স্যান্ডস্টাফনি, স্টোন টাফনি, হানিকম স্টোন টাফনি কিন্তু আমার কোস্টাল রিজনে দেখা যায়। এটা আটলান্টিক উপকূলে ক্যারোলিনাতে একটি পাওয়া ছবি, এটাকে বলে হালোকাস্টি। এটাও কিন্তু আমার যান্ত্রিক আবহবিকারের ফলে তৈরি ভূমিরূপ। তাহলে যান্ত্রিক আবহবিকার আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখানে আমাদের চারপাশে মেকানিক্যাল ওয়েদারিং এর ফলে তৈরি হওয়া কিছু ল্যান্ডস্কেপের ছবি আমি দেওয়ার চেষ্টা করেছি। এটা ক্র্যাকিং রাঁচিতে দেখা যাচ্ছে, এটাও রাঁচিতে দেখা যাচ্ছে। এটা মোটামুটি ভাবে ওই এক্সফোলিয়েশন। এটা স্ক্রি অ্যান্ড ট্যালাস, দুমকা। এটা টর্স নিয়ার দুমকা। এটা মামাভাগ্নে পাহাড়, ব্লক ডিসইন্টিগ্রেশন। এটা ব্যালেন্সিং রক বা স্ফেরিক্যাল রক। এটা গোলাকার রক, জয়চণ্ডী পাহাড়। এরকম সারা পৃথিবীতে এবং আমাদের চারিপাশে মেকানিক্যাল ওয়েদারিং এর ফলে তৈরি হওয়া অনেক অনেক বৈচিত্র্যপূর্ণ ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়। ওয়েদারিং এর সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে লিথোস্ফিয়ার, রাদার সারফেস ল্যান্ডস্কেপের ওপর। এখানে এই ছবিটি হচ্ছে ইউএস এর উটা প্রদেশের একটি ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কটির নাম হলো হুডুস ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। এই পার্কটি ফেমাস হলো যে তার ল্যান্ডস্কেপের জন্য। আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদেরকে ল্যান্ডস্কেপটি একটু দেখাবার জন্য, কি বিচিত্র এবং কি জটিল এবং কি বিস্ময়কর ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। মেকানিক্যাল ওয়েদারিং, এখানে গ্লেসিয়েশন বা ফ্রস্ট ওয়েজিং, থার্মাল ওয়েদারিং এবং জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তৈরি হতে মিলিয়নস অফ ইয়ার্স সময় লেগেছে। পৃথিবীর মানে ওয়েদারিং এর বিস্ময়কর এক্সাম্পল হচ্ছে হুডুস ব্রাইস ক্যানিয়ন ল্যান্ডস্কেপ, পৃথিবীর বিস্ময়কর উদাহরণ।